তুই আমার থেকে আমার অজয়কে কেড়ে নিয়েছিস। তুই ভাবলি কি করে তোকে আমি এত সহজে ছেড়ে দেব? তুই কি ভেবেছিলিস অজয় তোকে ভালোবাসে? শোন শোন, অজয় শুধু আমাকে ভালোবাসে। তুই ওকে ফাঁসিয়েছিস। তুই ভুল করছিস। তুই আমাকে বেকার বেকার দোষারোপ করছিস। আরে সত্যি, অজয় আমাকে ভালোবেসে বিয়ে করেছে। আর অজয় তোকে কোনোদিনই ভালোবাসত না। অজয় শুধু আমাকেই ভালোবাসে। কি? তোর এত বড় সাহস? তুই তুই আমার মুখে মুখে তর্ক করছিস? সোনিয়া, তুই ভুল করছিস। তুই কেন আমাকে ভুল বুঝছিস? আমি সব সত্যি কথাই বলছি রে। আরে দাঁড়া, আরে দাঁড়া সোনিয়া, তুই দাঁড়া। আরে আরে আরে, কি হলো তোর? আরে তুই এগোচ্ছিস কেন? আরে আরে আরে, কি হলো তোর? আরে তুই এগোচ্ছিস কেন? আর তখনই একটা জোরে শব্দ হলো। তখনও সোনিয়া চোখে রাগের ছাপ ফুটে উঠেছিল। এইভাবে দিন কেটে যায়, বছর কেটে যায়, কেটে যায় 10টা বছর। কলকাতার নিউটনের কাছে একটা ফ্ল্যাটে দুজন দম্পতি সোনিয়া আর অজয় আর তাদের একমাত্র মেয়ে মিমি থাকত। তারা খুবই সুখী দম্পতি ছিল। অজয় সোনিয়াকে খুবই ভালোবাসত। সবসময় অজয় সোনিয়ার কেয়ার করত আর তাকে খুশি রাখার চেষ্টা করত। কি সোনিয়া ম্যাডাম, এখনো কি কোনো ব্যাপারে রাগ করে আছো নাকি? মুখে হাসি নেই কেন? আরে না না, সব ঠিকঠাকই আছে। আর তুমি যখন আমার সাথে আছো তখন আমার রাগ করার কোনো কারণই নেই। অজয় একটা বড় কোম্পানিতে চাকরি করে। যেমনভাবে সে তার দায়িত্ব সহকারে সংসার সামলাত, তেমনভাবেই সে তার অফিসকেও খুব ভালোভাবেই সামলাত। হ্যাঁ সমীরবাবু, আপনি চিন্তা করবেন না। আপনি যখন পরিবারের সঙ্গে একটু বাইরে ঘুরতে যেতে চান, তাহলে আপনাকে ছুটি আমি দিতেই পারি। আপনি নিশ্চিন্তে যান, কারণ অফিসের সাথে সাথে পরিবারকে খুশি রাখাটাও খুবই জরুরি। আর ঠিক এইভাবে খুব সুখে শান্তিতে অজয়ের জীবন কেটে যাচ্ছিল, তার পরিবার আর অফিস নিয়ে। আরে সে তো খুব আনন্দের কথা, খুব মজা হবে বল। আরে ওই তো অজয় চলে এসেছে, দাঁড়া, ওকে আমি সব কথা বলছি, ও খুব খুশি হবে। কি সোনিয়া, তোমাকে খুব খুশি মনে হচ্ছে? কে ফোন করেছিল তোমাকে? আরে আমাদের স্কুলের প্রদীপ ছিল না, আরে ও তো সবে বিয়ে করেছে, তাই এখন ঘুরতে যেতে চাইছে সবাই মিলে একসাথে। আর তাই তোমাকে বলছিল ওর সাথে ফোনে কথা বলে নিতে ঘুরতে যাওয়ার ব্যাপারে। আর 7 দিনের জন্য ঘুরতে যাওয়ার প্ল্যানিং হয়েছে। আর আমি ঠিক করেছি আমি মিমিকে এখানে নিয়ে যাব না, আমরা আমার মজা করব সবাই মিলে। আর শোনো, মিমিকে তোমার মায়ের বাড়িতে রেখে আসবে। হ্যাঁ সেই ভালো, খুব মজা হবে। আবার সব পুরনো বন্ধুদের সাথে দেখা হবে, ভাবলেই আনন্দ হচ্ছে। এরপর অজয় তার মেয়ে মিমিকে তার মায়ের কাছে রেখে আসে। মা, তুমি মিমিকে তোমার কাছে সাবধানে রেখো। আরে খোকা, তুই একদম চিন্তা করিস না, মিমি আমার কাছে খুব ভালোই থাকবে। তোরা আনন্দ করে ঘুরে আয়। এরপর তারা হাওড়া স্টেশনে পৌঁছায় ট্রেন ধরার জন্য। এরপর তাদের বন্ধু সুমিত, প্রদীপ আর তার বউ কবিতার সঙ্গে দেখা হয়। আরে অজয়, সোনিয়া, তোরা সব কেমন আছিস? আর তোরা এত দেরি করে আসলি কেন? তোদের জন্য কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি বলতো? আরে আমি তো রেডি হয়ে গেছিলাম, কিন্তু এই যে সোনিয়া সাজগোজ করতে এত দেরি করলো যে আমার আসতে দেরি হয়ে গেল। আরে না না, সেই রকম কোনো ব্যাপারই না। আচ্ছা সুমিত, তোমার বউ আসলো না কেন? আসলে সঙ্গীতা তো এখন প্রেগনেন্ট আছে, তাই ও আসতে পারল না। আরে চলো তোমরা সবাই ট্রেনে ওঠো, এরপর তো ট্রেন ছেড়ে দেবে। এরপর তারা সবাই ট্রেনে উঠে পড়ে। ট্রেনে উঠে তারা সবাই খুব আনন্দ আর গল্প করতে থাকলো। কি কবিতা, তুমি তো কোনো কথা বলছো না, তুমি কি এখনো লজ্জা পাচ্ছ? আরে না না, সেই রকম কোনো ব্যাপারই না। এই তো তোমরা গল্প করছো আর আমি শুনছি। আসলে কবিতা একটু কথা কমই বলে। তারপর তোদের খবর কি? এইভাবে তারা সবাই মিলে খুব গল্প করে সারা রাত ট্রেনে কাটিয়ে দেয়। এরপর পরের দিন সকাল সকাল তারা রবীন্দ্রনগরী স্টেশনে এসে পৌঁছায়। তাদের সমস্ত জিনিসপত্র তারা একজন কুলির সহায়তায় তারা সেই হোটেলে নিয়ে যায়। আসুন ম্যাডাম, আসুন স্যার, বলুন আপনাদের কি রকম ঘর দিতে পারি? এসি, নন এসি, ডাবল বেডেড, সিঙ্গেল বেডেড? আমাদের 2টো এসি ঘর লাগবে। একটাতে 3 জন ছেলেরা থাকবে আর একটাতে 2 জন মেয়েরা থাকবে। এরপর তারা সেই হোটেলের রুমের মধ্যে এসে পৌঁছায়। তারা 5 জন একটু বিশ্রাম নিয়ে নেয় আর তারপর আচ্ছা সবাই মিলে চলো ব্রেকফাস্ট করতে। সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, খুব খিদে পাচ্ছে। সেই ভালো, ব্রেকফাস্ট করে একেবারে সমুদ্রের সামনে একটু সময় কাটিয়ে আসব। এরপর তারা 5 মিলে সমুদ্রের সামনে খুব ভালো সময় কাটায়। এরপর তারা সন্ধেবেলা আবার সমুদ্রের সামনে গিয়ে বসে থাকার আর গল্প গুজব করার প্ল্যান করে। সেই মতো তারা সমুদ্রের সামনে গিয়ে পৌঁছায়। তারা 5 জন এই সমুদ্রের সামনে বালির মধ্যে বসে খুব সুন্দর সময় কাটাতে থাকে। কি সুন্দর পরিবেশ, মনে হচ্ছে সারা জীবন এই পরিবেশে কাটিয়ে দিই।
আচ্ছা শোনো বন্ধুরা, তোমরা একটু গল্পগুজব করো, আমি একটু হোটেলের রুম থেকে আসছি, একটু ওয়াশরুম যাব। ও ঠিক আছে সোনিয়া, তোমার সাথে কি আমার যেতে লাগবে? না না, আমি একাই যেতে পারবো। এরপর সোনিয়া একাই হোটেলে ফিরে আসে। যখন হোটেলে রুমের মধ্যে প্রবেশ করে তার যেন রুমের পরিবেশটা একটু বেশি ঠান্ডা লাগছিল। তার মনে হচ্ছিল সেই ছাড়া যেন সেখানে আরো কেউ একজন উপস্থিত আছে। হঠাৎই হোটেলের দরজা এত জোরে বন্ধ হওয়াতে সোনিয়া প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপর আবারও নিজেকে স্বাভাবিক করে নেয়, কিন্তু হঠাৎই সে লক্ষ্য করে যে হোটেলের রুমের আলোগুলি বারবার নিজের থেকে বন্ধ হয়ে যাচ্ছে, আবার জ্বলে উঠছে। এমন দৃশ্য দেখে সোনিয়া প্রচন্ড ভয় পেয়ে যায়, আর তখনই ঘরের আলো সম্পূর্ণ নিভে যায়। হঠাৎই সোনিয়ার নাম ধরে কেউ যেন ডেকে ওঠে। সোনিয়া পিছনে ঘুরে তাকাতেই দেখে একজন মহিলা জানালার সামনে দাঁড়িয়ে আছে, তার লম্বা চুল ছেড়ে। সোনিয়া প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ সেই রুমে সে ছাড়া তো আর কেউই ছিল না। সোনিয়া ভয়ে ভয়ে জিজ্ঞেস করতে থাকে মহিলাটিকে, কে আপনি? ওখানে কি করছেন? আপনাকে তো আগে দেখিনি, আপনি ঘরের মধ্যে আসলেন কি করে? তখন মহিলাটি কোনো উত্তর দেয় না, কিন্তু হঠাৎই সে সামনে ফেরে, আর তখন সোনিয়া দেখতে পারে যা তাতে সে সম্পূর্ণ ভয় পেয়ে যায়। সে দেখে তার সামনে একজন ভয়ঙ্কর মহিলা দাঁড়িয়ে আছে, যার হাতের আঙুলগুলি প্রচন্ড লম্বা এবং কঙ্কাল শরীর ছিল। তার চোখের তলায় কালি পড়ে গেছিল, আর ঘাড় সম্পূর্ণ বেঁকে গেছিল। তাকে একটা পাথরের মূর্তির মতো দেখাচ্ছিল। তখন সেই ভয়ঙ্কর মহিলাটি পাথরের মতো দাঁড়িয়ে থাকে, আর তার ভেতর থেকে যেন একটা আওয়াজ বাইরে আসছিল, আর সোনিয়াকে উদ্দেশ্য করে বলতে থাকে, সোনিয়া, সোনিয়া, তুমি আমায় ভুলে গেছো সোনিয়া। তুমি না আমায় একদিন নিজে হাতে মেরে ফেলেছিলে আমার অজয়ের জন্য। এখন তো আমি তোমায় ছাড়বো না, তোমাকে আমি শেষ করে আমার অজয়কে আমার সাথে করে নিয়ে যেতে এসেছি। কে তুমি? কি যাতা কথা বলছো? আমি কেন তোমাকে মারতে যাব? সোনিয়া একথা বলেছিল, কিন্তু তখনই সেই ভয়ঙ্কর মহিলাটি সোনিয়ার দিকে প্রচন্ড রাগের সহকারে এগিয়ে আসতে থাকে। অপরদিকে সোনিয়া না আসাতে অজয় প্রচন্ড চিন্তা করতে থাকে, আর এরপর সে তার বন্ধু সুমিতকে বলে, সোনিয়া তো এখনো আসলো না, আমার খুব চিন্তা হচ্ছে রে, ফোনটাও তো সাথে করে নিয়ে যায়নি। আরে তুই বরঞ্চ হোটেল থেকে একটু ঘুরে আয়, দেখ কি হলো, দরকার লাগলে আমাদের ফোন করিস। এরপর অজয় একাই হোটেলে ফিরে আসে। এরপর অজয় দেখে যে তাদের হোটেলের রুমের দরজা খোলা ছিল। অজয় ভেতরে ঢোকে, আর তারপর দেখে যে সেখানে খাটের এক কোণায় সোনিয়া বসে প্রচন্ড ভয় পেয়ে আছে যেন। আরে সোনিয়া, তোমার কি হয়েছে? তুমি এরকম ভাবে ভয় পাচ্ছ কেন? তুমি এভাবে মাটিতে বসে আছো কেন? উঠো, কি হয়েছে তোমার? না না, আমি কিছুতেই উঠবো না, ও আমাকে কিছুতেই ছাড়বে না, ও আমায় শেষ করে ফেলবে, আর তোমাকেও সাথে নিয়ে যাবে, আমি কিছুতেই উঠবো না। আরে কার কথা বলছো বলো তো? আরে কে আমাকে নিয়ে যাবে? আর তখনই অজয়ের নাম ধরে একজন ডাকতে থাকে। অজয় প্রচন্ড ভয় পেয়ে যায়, আর পিছনে ঘুরে তাকাতেই দেখে একজন মহিলা তার ঘরে দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কা, তুমি তুমি এখানে এলে কি করে? আমি তো শুনেছিলাম তুমি নাকি একটা অ্যাক্সিডেন্টে প্রাণ হারিয়েছো, তাহলে তুমি এখানে এলে কি করে? অজয়, তোমার মনে আছে আমার কথা? আমি তো ভাবলাম তুমি আমায় ভুলেই গেছো। যাক, শান্তি পেলাম, তুমি আমায় চিনতে পেরেছো। কিন্তু আর না, এই 10টা বছর আমি অপেক্ষা করেছিলাম তোমার জন্য, আর আজ আমি তোমায় পেয়েছি। তুমি ঠিকই বলেছো, আমি আর বেঁচে নেই, কিন্তু আমার ভালোবাসা এখনো বেঁচে আছে। আমি তোমায় নিয়ে যেতে এসেছি। অজয়, তুমি আমার সাথে চলো। একদিনে সোনিয়ার জন্য আমি আমার প্রাণ হারিয়েছিলাম। সোনিয়া, তোমার আর আমার সম্পর্ক মেনে নিতে পারিনি, তাই আজ আমার এই পরিণতি হয়েছে। আর এই কথা বলে মহিলাটি তার ভয়ঙ্কর রূপ ধারণ করে, আর তারপর সে অজয়ের দিকে এগিয়ে আসতে থাকে। ডাক্তারবাবু, অজয় এখন ভালো আছে? আর কোনো চিন্তার কারণ নেই তো? না না, এখন সব ঠিকঠাকই আছে, আর আমিও কতগুলো ওষুধ লিখে দিয়েছি, সেগুলো সময় মতো খেলে সব ঠিক হয়ে যাবে। এই কথা বলে ডাক্তারবাবু সেখান থেকে বেরিয়ে যায়। সোনিয়া কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। ও পাশের ঘরের বেডে আছে, ও এখন ঘুমাচ্ছে, ওকে ডাক্তার এখন রেস্টে থাকতে বলেছে। অজয়, তোর সাথে এমন কি ঘটেছিল? সব কথা আমাদের খুলে বল।
এরপর অজয় সব ঘটনা তাদের বন্ধুদের বলতে থাকে। আজ থেকে 10 বছর আগের ঘটনা। আমি তখন কলেজে পড়তাম। আমি প্রিয়াঙ্কা বলে একটা মেয়েকে খুব ভালোবাসতাম। প্রিয়াঙ্কাও আমায় খুব ভালোবাসত। এইভাবে আমরা কলেজে খুব ভালো সময় কাটাই। এরপর আমরা ঠিক করি যে বিয়ে করব, আর সেই মতো আমরা একটা মন্দিরে গিয়ে বিয়ে করেছিলাম। কিন্তু আমার এই বিয়ের কথা আমার বাড়িতে কেউ জানত না, কারণ প্রিয়াঙ্কার বাড়িতে আমাদের এই সম্পর্ক মেনে নেয়নি। এরপর আমরা বিয়ে করে রবীন্দ্রনগরীর এই হোটেলে এসে হানিমুন করি। আমি ঠিক করি আমরা এইভাবে দুজন দুজনের সাথে সারা জীবন পাশে থাকব, কিন্তু আমি যতদিন পর্যন্ত একটা ভালো চাকরি না পাই ততদিন পর্যন্ত আমাদের এই বিয়ে হয়ে যাওয়ার কথাটা কাউকে জানাবো না। কিন্তু আমি আমার বেস্ট ফ্রেন্ড সোনিয়াকে সেই কথাটা শুধুমাত্র জানিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না সোনিয়াকে এই কথাটা জানানো আমার ঠিক হয়নি। সেই সময় সোনিয়া এই কথা শুনে প্রচণ্ড হিংসা করতে থাকে আমাদের ওপর, আর তারপর আমাকে একদিন সে ফোন করে রাস্তায় ডাকে। আমি সোনিয়াকে বারবার বলতে থাকি যে আমি সোনিয়াকে শুধুমাত্র বেস্ট ফ্রেন্ডের চোখে দেখি, ওর প্রতি আমার কোনো ফিলিংস ছিল না কোনোদিন। আমি শুধুমাত্র প্রিয়াঙ্কাকে ভালোবেসেছি আর প্রিয়াঙ্কাকে বিয়ে করেছি। এই কথা বলে আমি সেখান থেকে বাড়ি চলে আসি, কিন্তু আমি জানতাম না এই কথাতে সোনিয়া যে আমার প্রিয়াঙ্কার এত বড় ক্ষতি করে ফেলবে। কিন্তু আমি সত্যি জানতাম না যে সোনিয়ার জন্যই প্রিয়াঙ্কার প্রাণ চলে গেছে। এই ঘটনার পর এখন 6 মাস কেটে যায়, কিন্তু এখনো অজয় আর সোনিয়ার মধ্যে এখনো সেই ভয় থেকেই গেছে।